দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস। যাচাই বাছাইয়ে সারা দেশে 1842 মনোনয়ন বৈধ, বাতিল 723। আজ থেকে আপিলের সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। তীব্র শীতে কাঁপছে দেশ, জানুয়ারিতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এবং মার্কিন আদালতে নিকোলাস মাদুরোর বিচার শুরু আজ। ভেনেজুয়েলার অভিযানের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2.5 ঘণ্টার বৈঠকে দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির বর্তমান অবস্থা, বেকারত্ব, বিনিয়োগ, পরিবেশ সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় ব্যবসা বাণিজ্য বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন উদ্যোক্তারা। বিএনপির ক্ষমতায় এলে স্বচ্ছতা আনার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, দেশে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2-1 দিনের মধ্যেই চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকায় এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের আশাও জানান মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সারা দেশে জমা পড়া 2,568টি মনোনয়নের মধ্যে 1,442 জনের বৈধতা প্রার্থী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা, আর বাতিল করা হয় 723টি। এদিকে ঢাকা মহানগর ও জেলার 20টি সংসদীয় আসনের 161টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া 81 প্রার্থীর মনোনয়ন বাতিল ও 1টি স্থগিত রয়েছে। আজ থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা। রোববার এক ব্রিফিংয়ে ঢাকার বিভিন্ন আসনের তথ্য তুলে ধরেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ঢাকার 20টি সংসদীয় আসনকে 3টি ভাগে বিভক্ত করেছে নির্বাচন কমিশন। ঢাকা 1, 2, 3, 19 ও 20-এর রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রেজাউল করিম। ঢাকা 13 ও ঢাকা 15 আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আর বাকি 13টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে বিভাগীয় কমিশনার শরাফুদ্দিন চৌধুরী। ডিসেম্বরের 30 তারিখ থেকে রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এই 3টি কার্যালয়ে। নির্বাচন কমিশন থেকে দেয়া তালিকায় দেখা যায় 6 দিনের যাচাইয়ে মোট 238টি মনোনয়নপত্রের মধ্যে 161টি বৈধতা পেয়েছে, বাতিল হয়েছে 81টি। স্থগিত রয়েছে ঢাকা 18 আসনের জামায়াত প্রার্থী আশরাফুল হকের মনোনয়নপত্র। ঢাকা 13 ও 15 আসনের রিটার্নিং কর্মকর্তা জানান, এ দুটি আসনে 20 মনোনয়নপত্রের বিপরীতে বৈধতা পেয়েছে 12টি। 186 ঢাকা 13 আসনে মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ে তার মধ্যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 188 ঢাকা 15 আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল 3 জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি সংক্ষুব্ধরা ইসি বরাবর আপিলের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। এমআর আসাদ,
মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশন জানায় মোট ১,৯১৩টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। যাচাই বাছাই শেষে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতি হিসেবে এই ধরনের নৃশংসতা থেকে চিরতরে বের হয়ে আসতে হবে। উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। এদিকে শীতজনিত রোগের আক্রান্ত হয়ে ফেনী সদর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ঠান্ডায় শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। তীব্র শীত ও ঘন কুয়াশায় কাহিল জনজীবন। কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় এই অঞ্চলে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আমাদের এলাকায় যে এ পরিমাণ শীত হবে এটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। শীতে কাজ কাম করা যায় না, ঠিক আছে, খুবই ঠান্ডাতে বাহির হওয়া যায় না। ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ারও খুব অসুবিধা, ঠান্ডাতে তারা কাঁপে আর কি। সিরাজগঞ্জে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রবিবার ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়েও কম এবং এবছরের সর্বনিম্ন। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ব্যাপক কুয়াশা, রাস্তায় চালানি যাইতেছে না, ধীরগতির চালানি হেডলাইট দিয়ে। রোডের থেকে আসলাম, রাস্তা দেখা যায় না, কুয়াশায় কিছু চোখে দেখা যায় না, আত্মা বেহাতে শীতের ঠেলায়। উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের তীব্রতা। হেডলাইট জ্বালিয়ে চলছে ভারী যানবাহন। জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। গত দুদিন থেকে সূর্য অল্প সময়ের জন্য দেখা মিললেও নেই কোনো তাপ। সময় মতো ঘর থেকে বের হতে পারছেন না নিম্ন আয়ের ছিন্নমূল শ্রমজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছেন, সামনের দিনগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, দিনাজপুরের শীত পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, আজ দিনাজপুরের তাপমাত্রা কত ডিগ্রিতে? জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন আমাদেরকে জানাবেন। কিন্তু দিনাজপুরের তাপমাত্রা নেমে এসেছে 2 ডিগ্রি, নেমে এসেছে 9.6 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকে ছিল কিন্তু 11.6 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে আপনি জানেন যে উত্তরের জেলা দিনাজপুর, এই দিনাজপুরে কিন্তু প্রতি হিমালয় কাছাকাছি হওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু আজকে কিন্তু রৌদ্র নেই। এই রৌদ্র না থাকার কারণে কিন্তু হিমেল হাওয়া বইছে। এই হিমেল হাওয়ার কারণেই মূলত এই ঠান্ডার শীতটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে। তো আপনি জানেন যে কয়েকদিন ধরে কিন্তু আমরা কিন্তু সূর্যের মুখ এদিকে দেখতে পাচ্ছি না। এই কারণে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য কিন্তু খুব কষ্টকর হয়ে গেছে। তো আমি আপনাকে বলতে চাই যে আমি কথা বলেছিলাম যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাথে কথা বলেছিলাম যে শীতের কারণেই কিন্তু মূলত শিশুদের যে রোগ, এই রোগ কিন্তু বেশি বাড়ছে, এবং সেই তুলনায় বয়স্কদেরও কিন্তু বিশেষ করে কিন্তু রোগের সংখ্যা কিন্তু বাড়ছে। তো আমি খবর নিয়ে দেখেছি যে আবহাওয়া দপ্তর সাথে আমি খবর নিয়েছি। আবহাওয়া দপ্তর আমাকে যেমনটি জানিয়েছেন যে এই আবহাওয়া কিন্তু আরো কয়েকদিন নিম্নলিখিত থাকবে। আর তিনি তোফাজ্জল হোসেন আমাকে যেটুকু জানিয়েছেন যে এই আবহাওয়া যে ঠান্ডা, এই ঠান্ডা কিন্তু অত মানে কিছুতেই কমবে না। যত দিন যাবে তত কিন্তু আরো 3 থেকে 4 ডিগ্রিতে নেমে আসবে। আর এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি। তিনারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে
যে তুলনায় কিন্তু শীতার্ত মানুষ, সেই শীতার্ত মানুষ কিন্তু তারা শীতার্ত পাচ্ছে না। তারা আরো কিন্তু সরকারের কাছে চাহিদা দিয়েছেন যে এর থেকে কিন্তু আরো বেশি তারা বিতরণ করবেন। তো এখন পর্যন্ত কিন্তু দিনাজপুরে কিন্তু শীতার্ত মানুষের যে কম্বল বিতরণ তারা কিন্তু অব্যাহত রেখেছে। এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ তথ্য। সুবল, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুবল। এবার শীত পরিস্থিতি জানাতে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফ জাহান। সাইফ, শীতের তীব্রতা চুয়াডাঙ্গার জনজীবনে কতটা প্রভাব ফেলেছে জানাবেন। প্রভাব হওয়ার পরে গতকালকে ঠান্ডা ছিল, কিন্তু গতকালকে কিন্তু তাপমাত্রা 10.7 ডিগ্রি ছিল। আর সেটা কিন্তু তারপরেও কিন্তু প্রচন্ড হিমেল হাওয়া এবং কনকনে শীতে কিন্তু মানুষের চলাফেরা প্রচন্ড সমস্যা হয়েছে। যেমন সারাদিন সূর্য দেখা মেলেনি, কিন্তু আজকে কিন্তু সকালবেলা সূর্যের আলো উঁকি দিলেও সেই সেই পর্যায়ে কিন্তু রোদের তেজ না থাকার কারণে আর হিমেল বাতাসের কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে যে পরিমাণ শীত পড়ছে, এটা জনবল আহ, জনগণ কিন্তু সেভাবে রাস্তায় যেতে পারছে না। আর কর্মহীন যারা আছে তারা কিন্তু কর্ম করতে পারছে না। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আগুন তাপাচ্ছে, আগুন তাপিয়ে তারা উষ্ণতা দেওয়ার চেষ্টা করতেছে। আর প্রশাসনিক ভাবে এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কিন্তু শীতার্ত মানুষের পাশে তারা কম্বল বিতরণ করছে, যেটা দিচ্ছে সেটা তুলনামূলক অনেকটাই কম। আর আর এর চেয়ে যদি বেশি দেওয়া যেত তাহলে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ বা দরিদ্র যারা আছে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হতো। আর বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমরা যেটা দেখলাম যে চুয়াডাঙ্গার ডায়রিয়া ওয়ার্ডে 100 প্রায় 100 রুগী ভর্তি আছে আজ পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত আমরা যেটা দেখলাম। আর শিশু ওয়ার্ডেও বেশ যে কটা বেডের বিপরীতে কিন্তু রোগী ভর্তি আছে। তারা হলো ডাক্তাররা আমাদেরকে যেটা বলছে সেটা যে এই ধরনের এখন যে শীতের সময় এই সময় কিন্তু লোটা ভাইরাস, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বেশ কিছু রোগী বেশি ভর্তি হচ্ছে এবং বয়স্করা অ্যাজমা, হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আর ডাক্তার আমাদেরকে আরো জানিয়েছেন যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে লোকবল কম থাকার কারণে তারা এই যে বাড়তি রুগীদের চাপ, এই চাপ মোকাবেলা করতে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। আর আবহাওয়া অফিস আমাদের যেটা জানিয়েছে যে এই তাপমাত্রা আরো কয়েকদিন থাকবে বলে তারা জানাচ্ছে। আর বেশিরভাগ যে কষ্টগুলো হচ্ছে যে যারা ক্ষেত খামারে কাজ করে কৃষক, তারা কিন্তু সকালবেলা কিন্তু তাদের যে কাজ সে কাজে যেতে পারছে না, কাজ গেলেও তারা বেশিরভাগ সময় কিন্তু আগুন চাপিয়ে তারা উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। আর এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সাইফ, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে আমাদেরকে শীতের তীব্রতা সম্পর্কে জানাচ্ছিলেন সুবল। দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.2। 4:47 এই কম্পন অনুভূত হয়। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে, যার অবস্থান 26.470 উত্তর অক্ষাংশে এবং 92.438 পূর্ব দ্রাঘিমাংশে। জাসাসের মাধ্যমেই খালেদা জিয়ার ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ। রোববার সন্ধ্যায় বাংলা একাডেমির জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত বেগম জিয়ার স্মৃতিচারণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আর জাসাসের সাবেক সভাপতি এম এ মালেক বলেন, ৮৬ নির্বাচনের পরে সব দল এরশাদের সঙ্গে আপোষ করলেও রাজপথে খালেদা জিয়া ছিলেন শক্তিশালী ইস্পাত। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে একটা দেশের রাজনৈতিক আন্দোলনকে প্রভাবিত করা যায় অত্যন্ত চমৎকারভাবে, এটা তিনি বিশ্বাস করতেন। এবং বিশ্বাস করতেন বলে তখন জাসাসটাকে তিনি তৈরি করতে চেয়েছিলেন এমনভাবে যার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সত্যিকার অর্থে একটা সাংস্কৃতিক বিপ্লবের তিনি চিন্তা করেছিলেন। ৮৬ নির্বাচনের পরবর্তী পর্যায়ে উনি রাস্তায় নামলেন, আন্দোলন করলেন। আওয়ামী লীগ জামাত এরশাদের নির্বাচনে চলে গেলেন। উনি কি করলেন?
নো ব্যাকটার্ন করেন, তোমাদের সাথে আমার আর ঐক্য হবে না। এবার দেশের বাইরের খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ক্রোকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। আজ মার্কিন আদালতে তার বিচার হবে। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে এই ঘটনায় আন্তর্জাতিক মহলে চলছে নিন্দার ঝড়। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদুরো আগে থেকেই কোনো ধরনের মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে এমডিসি মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে। এই কারাগারটি বন্দীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন, জাতিসংঘ, এমনকি নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মস্কো বলছে এই হামলার কোনো যৌক্তিকতা নেই এবং কূটনীতির চেয়েও আদর্শগত বিরোধিতা প্রাধান্য পেয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ঐশী আলম, মোহনা সংবাদ। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে জামালপুরের কাচারিপাড়ায় রেল ক্রসিং সিগন্যাল। ট্রেন আসলেও জ্বলে না কোনো লাইট, বেজে ওঠে না সাইরেন, এমনকি নেই কোনো গেটকিপার। ট্রেনের কাছাকাছি এলেই টের পাওয়া যায় না। এতে চরম ঝুঁকির মুখে পড়তে হচ্ছে পথচারীদের। দ্রুতই ক্রসিং গেট নির্মাণের আশ্বাস দিয়েছে প্রকৌশল অধিদপ্তরের। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়ার ফিশারি মোড়ের রেল ক্রসিং। ট্রেন আসার সতর্কতা হিসেবে কোনো সাইরেন বাজে না, জ্বলে না কোনো সিগন্যাল, এমনকি নিরাপত্তার সংকেত দেওয়ার জন্য গেটকিপার বা ব্যারিকেডও নেই। দিনে রাতে সবসময় একই অবস্থা। রাতের আধারেও সতর্কতা স্বরূপ কোনো সংকেত না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পথ চলতে হচ্ছে এলাকাবাসীকে। এখানে কোনো গেটম্যান নেই, কোন দিক দিয়ে যে ট্রেন আসে এটা আমরা বলতে পারি না। এখানে অনেক দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেও একটা মাইক্রো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন পারাপার হই মনে হয় একটু জীবনটা ঝুঁকি নিয়ে যা পারাপার হতে হয়। এখানে একটা গেটম্যান হলে, একটু লাইটের ব্যবস্থা হলে মানুষ বুঝতে পারবে যে একটা গাড়ি আসতেছে। এই রেল ক্রসিংয়ে ব্যারিয়ার না থাকার কারণে এবং দুই পাশে অসংখ্য বাড়িঘর উঠে পড়ার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত আমাদের জানা মতে 1 ডজন লোক মৃত্যুবরণ করেছে। প্রশাসনের কাছে আমার এটাই দাবি, অনুরোধ, যাতে এখানে লাইটের ব্যবস্থা করে আর গেটম্যানের ব্যবস্থা করে, তাহলে আমাদের অনেক উপকার হয়। অনুমোদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই গেটটারও আমাদের এটা অনুমোদিত আনম্যান লেভেল ক্রসিং গেট। এটাকে আমাদের প্রস্তাবনা আছে, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে গুরুত্ব বুঝে অনুমোদন পেলে এখানেও গেট ব্যারিয়ার এবং গেটম্যান নিয়োগ করা হবে। মানুষের জানমালের নিরাপত্তায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
ফেনীর ছাগলনাইয়ায় নিসপানুয়া যুব সংঘের উদ্যোগে ৮ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের সকল বর্ধিত ফি পুনর্বিবেচনা করতে অভিভাবকরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। নরসিংদীর মাধবদীর মহিষাসুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নাটোরের গুরুদাসপুরে পৌর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং ব্ল্যাকার মুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নওগাঁর মান্দায় ২১ পরিবারের যাতায়াতের রাস্তা বেড়া দিয়ে বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার খেলার খবর। বিপিএলে আজ সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ দুপুর ১টায়। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪-এ সিলেটের অবস্থান। অন্যদিকে ৩ ম্যাচের ৩টিতেই হেরে টেবিলের শেষ অবস্থান নোয়াখালী এক্সপ্রেসের। তাই দুই দলই চাইবে জয় দিয়ে পয়েন্ট টেবিলের উন্নতি করতে। অন্যদিকে সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৩ জয় পয়েন্ট টেবিলের ২ নম্বরে রংপুর রাইডার্স। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, আমার হাতে প্রথমে আছে প্রথম আলো। প্রথম আলো আজকে তারা শিরোনাম করেছেন যুক্তরাষ্ট্রের বিচারের মুখোমুখি মাদুরো। তারা আরেকটা শিরোনাম করেছেন ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি। দর্শক, আমার হাতে এবার আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেও প্রথমে তারা একটা শিরোনাম করেছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। তারা আরেকটা শিরোনাম করেছে ভেনিজুয়েলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে। দর্শক, এখন আমার হাতে আছে সমকাল। সমকালে তারা শিরোনাম করেছেন বিএনপির গুম ৩১২, ফেরেনি ১০৭, জামায়াতের গুম ৭৪৭, ফেরেনি ৩৫ জন। আর একটা শিরোনাম করেছে তারা কারাকাসে প্রতিরোধের ডাক, মাদুরে নিউ ইয়র্কে বন্দী। দর্শক, আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তারা শিরোনাম করেছেন ভোটের লড়াইয়ে ১৮৪২ প্রার্থী। আর একটা শিরোনাম করেছে তারা ভিসা জটিলতায় ছোট হয়ে আসছে পৃথিবী। দর্শক, আমার হাতে সর্বশেষ যে পত্রিকাটা আছে সেটা হচ্ছে যুগান্তর। যুগান্তর তারা শিরোনাম করেছে ১৫ বছরে গুম প্রায় ৬,০০০। রাজধানীর পান্থপথে রোববার সড়ক অবরোধ করে মোবাইল বিজনেস কমিউনিটি। এ সময় কোলের শিশুসহ এক ব্যবসায়ীকে পুলিশ সদস্যরা আটক করতে গেলে আরেক শিশুর বাঁচানোর চেষ্টা। আরেকটা শিরোনাম, সর্বশেষ যে শিরোনামটা আমি পড়ছি সেটা হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, ৩০০ আসনে বৈধ প্রার্থী ১,৮৪২, বাতিল ৭২৩। দর্শক, এই ছিল আমার কাছে সংবাদের শিরোনামগুলো, গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্য পরিবেশ নিশ্চিতের আশ্বাস।
যাচাই বাছাই সারা দেশে 1842 মনোনয়ন বৈধ, বাতিল 723। আজ থেকে আপিলের সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। তীব্র শীতে কাঁপছে দেশ, জানুয়ারিতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এবং মার্কিন আদালতে নিকোলাস মাদুরোর বিচার শুরু আজ। ভেনেজুয়েলার অভিযানের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন মোহনা সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।